রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। তবে শেখ হাসিনাকে দেশে ফেরাতে বাংলাদেশের চাপ এবং দুই দেশের মধ্যে মতপার্থক্যের কারণে সফর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ প্রচলিত ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে তার কাছে কোনো আপডেট নেই। তবে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট ভবিষ্যতে ভারত সফরের কোনো পরিকল্পনা নেই। ভারত সরকার, ভারতীয় গণমাধ্যম এবং কূটনীতিকদের প্রধানমন্ত্রীর সফর নিয়ে এত আগ্রহের কারণ কি? পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখে অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার কথা বললেও দুই দেশের সম্পর্কের বাধা কি তবে শেখ হাসিনা? প্রধানমন্ত্রীর সফর বাতিল হলে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কি আরও বাড়বে, নাকি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন? এসব নিয়েই আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, আছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবং আছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক নাজবুল হক প্রধান। বাংলাদেশ জি দুঃখিত আমার ভুলের কারণে। আপনাদের তিনজনকে আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। আজকে আলোচনা শুরু করতে চাই ফজলে হুদা বাবুল আপনাকে দিয়ে। ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়। অন্যদিকে ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যাভূষণ সোনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এই যে ভারত সরকার কিংবা ভারতীয় গণমাধ্যম কিংবা কূটনীতিকদের এই প্রধানমন্ত্রীর সফর নিয়ে এত আগ্রহের কারণ কি হতে পারে? জি ধন্যবাদ। সহ-আলোচক বাংলাদেশ জাসদের আমাদের অনেক পুরোধা ব্যক্তিত্ব রাজনৈতিকবিদ নাজমুল হক প্রধান ভাই, আমাদের অনেক শ্রদ্ধেয় বড় ভাই রাজনীতিবিদ, এবং আমার আরেক সহ-আলোচক সুবক্তা ব্যারিস্টার ফুয়াদ ভাই সহ সকল দর্শককে আমার শুভেচ্ছা। আপনার প্রশ্নের উত্তরে যদি আমি আসি তাহলে দেখবেন আমি কিন্তু পুরো ঘটনায় ব্যক্তিগতভাবে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি কিন্তু খুশিটা এই কারণে যে বাংলাদেশ কিন্তু এখন দামি হয়ে উঠেছে, বাংলাদেশ এখন দাম পাচ্ছে, বাংলাদেশ এখন ভ্যালুয়েবল। এটার পেছনে আমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু 24-এ একটা গণ অভ্যুত্থান করেছি, আমরা আমাদের মর্যাদা নিয়ে দাঁড়াতে পারছি। এবং আপনি খেয়াল করবেন যে দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, যিনি অনেক সিনিয়র রাজনীতি ব্যক্তিত্ব হিসেবে ভারতে প্রতিষ্ঠিত, এবং তাকে বাংলাদেশে দেয়া হয়েছে, এর মানে বাংলাদেশের গুরুত্ব বেড়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে, গুরুত্ব আপনি তখনই পাবেন যখন আপনার আসলে জোর থাকবে। বাংলাদেশের ওই জোরটা এসেছে একটা গণতান্ত্রিক ধারার মধ্যে। বাংলাদেশ তার যাত্রা শুরু করেছে এবং সেই যাত্রায় বাংলাদেশের, আমি মনে করি বাংলাদেশের সরকারি দল বিরোধী দল সবাই বাংলাদেশের প্রশ্নে একাট্টা। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে তখন আমরা একটা লাইন দিয়েছি, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। আপনি খেয়াল করবেন আমাদের কিন্তু সম্পর্ক আমেরিকার সাথেও ভালো, আবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু রাশিয়া সফর করলেন, আমরা চায়না সফর করলাম।
কিন্তু আমরা এমনটা নয় যে আমরা ভারতে যাব না, আমাদের ভারতের সাথে শত্রুতা আছে। এমন নয় যে ফারাক্কাবাদের কথা চিন্তা করে আমরা নেগোসিয়েশনের টেবিলে বসবো না, কিন্তু ওই যে আমাদের মর্যাদা, বাংলাদেশের স্বার্থটা আমরা দেখতে চাই, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি শ্রদ্ধা রাখতে চাই। এবং সে কারণেই বাংলাদেশ আমি মনে করি যাবে। কখন যাবে? একটা পূর্ণাঙ্গ আমাদের দ্বিপাক্ষীয় আমাদের একটা বৈঠক দরকার। শুধু সাইড লাইনে বা একটা ইয়েতে বসে আপনি এতিমের মতো বসে থাকবেন, ওই করদরাজ্য এখন আর বাংলাদেশ নেই। তো কাজেই এইটা একটা শর্ত আমার মনে হয়। এখন বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের যে ফাসিস্ট হাসিনা 17 বছরে যা করেছে, শিক্ষা নষ্ট করেছে, স্বাস্থ্য নষ্ট করেছে, বিদ্যুৎ নষ্ট করেছে, মানুষের নৈতিকতা বোধ খেয়ে ফেলেছে, তো রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে। কারণ আমরা সবাই জানি যে রাজনীতি কিন্তু শুধু রাজনীতিই নয়, রাজনীতি কিন্তু অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, সমাজনীতিকে নিয়ন্ত্রণ করে, ধর্মনীতিকে নিয়ন্ত্রণ করে, শিক্ষানীতিকে নিয়ন্ত্রণ করে, স্বাস্থ্যনীতিকে, মানুষের সকল মৌলিক চাহিদা, মানুষের অ্যাটিটিউড, পোশাক, বেশভূষা, এগুলো কিন্তু রাজনীতি দ্বারাই নিয়ন্ত্রিত হয় সব শেষে। তো কাজেই তারা শেখ হাসিনা ওয়াজেদ কিন্তু সব নষ্ট করে দিয়ে গেছে। সেই শেখ হাসিনা ওয়াজেদ ভারতে পালিয়ে গেছে। এখন আমাদের দাবি, উনি যদিও এই দেশের এই সাধারণ আওয়ামী লীগ মনস্ক মানুষগুলোকে মানে একটা বিপদে ফেলার জন্য মাঝে মধ্যে একটা হুঙ্কার দেন, তথাকথিত দন্তহীন বাঘের মতো, কিন্তু দিন শেষে তো উনি তো আসবেন না, উনিও জানেন। উনি নিজে যত না এসে পারেন সেই জন্য উনি প্রাণান্ত চেষ্টা করবেন, প্রাণান্ত মানে ওনার প্রাণ থাকা পর্যন্ত। কিন্তু আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার যেটা চাই সেটা হচ্ছে আমরা জীবন্ত শেখ হাসিনাকে চাই, বিচারের মুখোমুখি করে তার বিচারের যে রায় সেটা আমরা কার্যকর করতে চাই। এজন্য আমরা বাংলাদেশকে চাই এই দেশে। হাদির হত্যাকারীদের, হাদি নয়, যে কোনো হত্যাকারী পালিয়ে থাকলে আমরা তাকে চাই, এটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুব স্পষ্টভাবে বলা হয়েছে। কাজে আমি মনে করি ভারত আমাদের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী, এটা ভারতেরই ডায়লগ। আমি শুনেছি যে প্রতিবেশী পরিবর্তন হয় না, যেটা শতসিদ্ধ কথা, ইউনিভার্সাল ট্রুথ। কাজে আমরা প্রতিবেশীর সাথে আমরা খারাপ সম্পর্ক রাখতে চাই না, আমরা ভারতে যেতে চাই, কিন্তু মর্যাদার সাথে। আমাদের বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্ক হোক। শুধুমাত্র সেই এক ফ্যাসিস্টকে বাঁচানোর জন্য ভারত বাংলাদেশকে হারাবে, এটা আমি বিশ্বাস করি না। যে হুঙ্কারগুলো, যে দ্য প্রিন্ট থেকে যে মিডিয়াগুলো এবং যারা ওখানকার, আমি দেখলাম বিনা সিক্রিহ একটা স্ট্যাটাস দিয়ে, জি, তার বক্তব্য নিয়ে আসলে আপনার কাছে পরবর্তীতে আসতে চাচ্ছিলাম যে সাবেক কূটনীতিক বিনা সিকরি বলেছেন যে এটি তো একটা আইনি প্রক্রিয়া, অনেক সময় এটি আসলে চলমান প্রক্রিয়া, দীর্ঘ 2-3 বছরও লেগে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কি 2-3 বছর প্রধানমন্ত্রী তারেক রহমান সেই দেশে সফর করবেন না? বিষয়টা হচ্ছে কি, ভারত বিভিন্ন টোকা দিয়ে দেখছে আমাদের স্ট্রেংথটা কতটুকু। ভারত কিন্তু অন্য জিনিস। আমি এখানে বলি, শেখ মুজিবুর রহমান সাহেব যখন বেঁচে ছিলেন তখন উনি একটা ডায়লগ দিয়েছিলেন ওনার সেই পারিষদের সামনে, যে আমি এখন এজেন্ডা দিব, মানে কানের পাকা চুলওয়ালা ব্যুরোক্র্যাটরা যখন এটা নিয়ে 100 রকমের অ্যানালাইসিস করবে, এটা কোনোদিনও হবে না। মানে সেনাবাহিনী ফেরতের গল্প করেছিলেন। তো সেই জন্য আমি বলি, তারা আমাদের চেয়ে রাজনীতিতে অনেক অভিজ্ঞ, ব্যুরোক্রেসিতে অনেক পরিপুষ্ট, কিন্তু বাংলাদেশ যে চেঞ্জ হয়ে গেছে এটা তাদের এখন অনুধাবন করতে হবে। এই বাংলাদেশ খুব ভালো করে জানে যে ভারত সরকার চাইলে 2 মাসের মধ্যে তাকে দিতে পারে, যে প্রক্রিয়াই যাক না কেন। এটা তো একটা রাজনৈতিক এজেন্ডা, এটা তো তার আইনি, দেশের আইন অবশ্যই আছে, এটা চাইলেই তারা করতে পারে, কিংবা তারা সেই অনুকূল পরিবেশ করতে পারে যে না, আমরা এটা শুরু করছি প্রক্রিয়াগুলোর ধাপ এইটা সেটা সে আমাদেরকে পরিষ্কার করতে পারে। কিন্তু তাদের সেই পোষ্যকে ওখানে রেখে ওই তথাকথিত একটা কি বলে ইন্টারন্যাশনাল কি ফরেন কনফারেন্স
ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে এফসিসিতে যে তারা যে সম্মেলন তাকে নিয়ে এসে এ দেশটা অশান্ত করার চেষ্টা করবে, সেই অনুকূল পরিবেশ তো সেটার সৃষ্টি করার তাদের কোনো ইচ্ছা নেই। কাজে তাদের ইচ্ছার পরিবর্তন ঘটতে হবে। বাংলাদেশকে এটা বুঝতে হবে যে ভারত সত্যিকারেরই যে তারা চাচ্ছে আমাদের সাথে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক হবে, একটা রেসিপ্রোকাল রিলেশনশিপ গ্রো করবে, মর্যাদার ভিত্তিতে আমরা তাদের সাথে বসবো, তাহলে বাংলাদেশ যাবে না। কারণ বাংলাদেশ যেতে ইচ্ছুক, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ যেতে ইচ্ছুক। কারণ কোনো দেশের সাথে আমাদের শত্রুতা নেই, কোনো দেশের সাথে আমাদের বন্ধুত্ব নেই। যে দেশের সাথে আমাদের বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে আমাদের প্রয়োজন, আমাদের স্বার্থ ঠিক রেখে আমরা শেষ দেশের সাথেই যাব। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিশ্লেষকদের মতে বিশ্বের সকল দেশের সঙ্গে সুসম্পর্ক থাকলেও ভারতের সঙ্গে যদি সুসম্পর্ক না থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশের উপর প্রভাবটা নেতিবাচক পড়বে, অর্থাৎ বিনিয়োগ থেকে শুরু করে আরো নানা বিষয়ে বিশ্লেষকরা উল্লেখ করেছেন। আপনার এই বিষয়ে মতামত কি, এবং সেই ক্ষেত্রে আসলে এই যে পারস্পরিক মর্যাদা কিংবা অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার কথা বললেও দুই দেশের সম্পর্কে আসলে কি বাধা শেখ হাসিনাই এই মুহূর্তে? প্রথম কথা হচ্ছে আপনার স্টেটমেন্টটা সত্য না। ফ্যাক্টস এন্ড ফিগার বলে না যে ভারতের সাথে আমাদের সম্পর্ক না থাকলে আমাদের দেশের বিশ্লেষকদের মতে ডজি বিশ্লেষক এসব ব্যাপারে আমারও যথেষ্ট পড়াশোনা আছে। জি, এটা একটা মানে ভেরি ডজি স্টেটমেন্ট আর কি, যারা বলছেন আর কি। এর মানে এটা না যে আমার প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক থাকবে না। প্রশ্ন হচ্ছে যে আপনি আমাকে বাড়িতে দাওয়াত দিচ্ছেন, কিন্তু আপনি আবার আমার বাবার খুনিকে আপনার বাড়িতে আবার আশ্রয় দিচ্ছেন। আপনি আমাকে খাওয়ার আগে বলছেন যে আমাকে খেতে হবে শুধুমাত্র পা দিয়ে, আমি হাত দিয়ে মুখ দিয়ে খাইতে পারবো না। যেই পরিবারের সাথে আমার 30 বছরের গন্ডগোল আছে, সেই পরিবারের সদস্যদেরকে আপনি আবার বাড়িতে একসাথে দাওয়াত দিয়ে রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি একটা চিঠি দিয়ে দাওয়াত দিয়েছেন, কিন্তু আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তাকে প্রচণ্ড রকম করে প্রতিদিন আহত করছেন। দেখেন, রয়ের প্রধান আসছে, আমরা বিভিন্ন সোর্সে জানতে পেরেছি কি বিষয়ে আলাপ হয়েছে। একটা তো বিষয় হয়েছে যে আপনার হাসিনাকে ফেরত পাঠানো। হাসিনা না হয় আওয়ামী লীগের একটা পোষ্য জিনিস, এটা দিল্লি 8 দশক ধরে এই পরিবার, এই ব্যক্তি, এই সম্পর্ককে মানে পুষছে। এখন এরকম একটা পোষা বিড়াল তো সে ছেড়ে দিতে পারবে না, বাড়ি পাঠাইতে পারবে না। তো এই যে বস্তি লীগের 2টা ছেলেরে ধরলো শহীদ হাদিকে খুন করবার জন্য, ওকে ফেরত দিচ্ছে না কেন? এবং এইটার সাথে যদি আপনি মানে মমতা ব্যানার্জি যে স্টেটমেন্ট, যেটা অমিত শাহ তাকে ফোনে বলেছে, এই 2টা যোগ করে পড়েন, তাহলে কি ভারত এই ক্রস বর্ডার টেরোরিজমের সাথে জড়িত? ইয়েস। যেই বিষয়ে আপনি প্রতিদিন পাকিস্তানকে আহত করেন যে ক্রস বর্ডার টেরোরিজমের সাথে সে জড়িত, এটা করছে সেটা করছে, তাহলে ক্রস বর্ডার টেরোরিজমের সাথে কি ভারত জড়িত না? আপনি হেমন্ত শর্মা, আপনার আসামে এবং দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা গত 6 মাস থেকে বাংলাদেশ বিষয়ে যা যা বলেছে, এটা কি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে লঙ্ঘন করা হয় নাই? আপনি সীমান্ত হত্যা বন্ধ করছেন না, রাতের বেলা হাজার হাজার লোককে পুশিন করবার চেষ্টা করছেন। আপনি আমাদের পানিতে, অভিন্ন নদীতে শুধু পানিটা আটকায় রাখছেন না, বঞ্চিত করছেন না আমাকে 57টা অভিন্ন নদীর পানি থেকে। আপনি অভিন্ন নদীর পানিতে কুমির, তারপরে সাপ ছেড়ে দেবেন যেন আমাদের লোকরা সাঁতরে পার হইতে না পারে, এই ধরনের কথা বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সম্পর্ক তৈরি করবার জন্য আসলে কি করছেন? আপনি প্রতিনিয়ত আমার স্বার্থ ক্ষুণ্ণ করছেন। আপনার লোকজন বলে বেড়াচ্ছে আপনি তেল না দিলে, ডিজেল না দিলে নাকি আমাদের বিদ্যুৎ থাকবে না, এটা থাকবে না। আপনার ওখানে চিকিৎসা নিতে না গেলে আমাদের লোকজন সব মরে ভেসে যাবে। আপনার ভ্যাকসিন না হলে নাকি আমাদের লোকরা সব করোনায় মরে যাইতো। এই ধরনের প্যারালাল কাউন্টার প্রোডাক্টিভ স্টেটমেন্ট যখন ওই দেশ থেকে আসছে, ইকুয়ালি আপনি আবার আমাকে দাওয়াত দিচ্ছেন একটা দেশের প্রাইম মিনিস্টার হিসেবে না, আপনি দাওয়াত দিচ্ছেন বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে। তারেক রহমানের সমালোচনা আমি এই টেবিলে 1000 বার করব, কিন্তু আমার দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে অন্য দেশ যখন আহত করবে, এটা বাংলাদেশকে আহত করার সমান, এটা আমার লাল সবুজের পতাকাকে আহত করবার সমান, এটা আমার গণ অভ্যুত্থানকে আহত করবার মতো সমান। আপনি বলছেন যে আপনার এফসিসি ক্লাবে হাসিনা দ্বিবার্ষিকীর প্রোগ্রামে 5 তারিখে, যেই তারিখে বাংলাদেশে 2টা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রোগ্রাম হয়েছে, একটাতে মাননীয় প্রধানমন্ত্রী গেছেন জুলাই জাদুঘর উদ্বোধন করতে, একটাতে মাননীয় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গেছেন একটা প্রোগ্রাম উদ্বোধন করতে। সেই দিন আপনি এফসিসির ক্লাবে একটা প্রোগ্রাম আয়োজন করছে, ভারত সরকার বলছে এখানে আমাদের কিছু করবার নাই। রিয়েলি
এক্সাম্পল দেই করা ছিল কিনা। বিএনপি বেগম জিয়ার জন্য লর্ড কার্লাইল নামে একজন ভেরি প্রমিনেন্ট ব্রিটিশ লয়ারকে এঙ্গেজ করেছিল এই তার মামলাতে কৌশল হিসাবে কাজ করবার জন্য। তাকে হাসিনাকে সার্ভ করতে দিয়েছে, আসতে দিয়েছে, তাকে লিগ্যাল সার্ভিস দিতে দিয়েছে। যখন দেয় নাই তখন লর্ড কার্লাইল সিদ্ধান্ত নিলেন, যেহেতু ইন্ডিয়া ইজ সো কল দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, আমি দিল্লিতে যাব, দিল্লিতে গিয়ে আমি প্রেস ব্রিফিং করে এই বিষয়ে কথা বলবো। হাসিনার পররাষ্ট্রমন্ত্রী ভারতকে বলে তাকে দিল্লিতে এয়ারপোর্টে ঢুকতে দেয়নি। এফসিসি একদম সিমিলার ক্লাবে প্রোগ্রাম ছিল, এই ক্লাবেই। তাহলে প্রশ্ন হচ্ছে কেন হয় নাই সেদিন? ওইটাও তো একটা প্রাইভেট কনভারসেশন ছিল। তাহলে আজকে যে ভারত বলছে যে এটা প্রাইভেট কনভারসেশন, এটার সাথে আমি জড়িত না, ইয়েট দ্য কান্ট্রি অ্যালাউড ইট টু হ্যাপেন। সিম্পল জিনিস, কান্ট্রি যদি অ্যালাউ না করে এটা কিভাবে হবে? এখন ইকুয়ালি চিন্তা করেন, উলফা গেরিলা, সেভেন সিস্টার্সে যারা স্বাধীনতা চায়, অরুণাচল যারা স্বাধীন করতে চায়, মিজোরাম এবং এই চারপাশের 4টা স্টেট মিলে যারা খ্রিশ্চান স্টেট বানাইতে চায়, ওদেরকে যদি আমি আজকে প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে দেই, হোয়াট মেসেজ শ্যাল ইট কনভে টু নিউ দিল্লি? এখন প্রোগ্রাম হচ্ছে এই ডাবল স্ট্যান্ডার্ড ধরে রেখে প্রত্যেক দিন আপনি যে সারা দুনিয়াতে আমার ব্যাপারে বলছেন আমি নাকি মাইনরিটিকে আহত করছি, বাংলাদেশের মাইনরিটি এইটা হয়ে যাবে সেইটা হয়ে যাবে, ধসায় ফেলতেছি, তাদের বাড়িঘর ব্যবসা বাণিজ্য ধ্বংস করে ফেলছি, তাদের অধিকার নাই, এগুলো প্রচার করছেন, ডিসইনফরমেশন মিসইনফরমেশন ক্যাম্পেইন করছেন, ফলস ডকুমেন্টেশন ক্রিয়েট করে করে আপনি ব্রিটিশ পার্লামেন্টে, কংগ্রেসে, ওয়েস্টার্ন কান্ট্রিতে, ব্রাসেলসে দিচ্ছেন। ইকুয়ালি আপনি চাচ্ছেন তারেক রহমান ওখানে যাবে? মানে আপনার আচরণে তো একটা কনসিস্টেন্সি থাকতে হবে। আমরা প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই। বাংলাদেশ 55 বছরে বারবার প্রমাণ করেছে যে আমরা একটা ওয়ার্কিং রিলেশনশিপ চাই। দিল্লি কোনোদিন এই সম্পর্কটাকে রাষ্ট্রীয় সম্পর্ক বানাতে দেয় নাই, কখনো জনগণের সাথে জনগণের সম্পর্ক করতে দেয় নাই। দিল্লির সাথে সম্পর্কটা ছিল শেখ পরিবারের, শেখ হাসিনার, শেখ মুজিবের এবং কিছু অংশে আওয়ামী লীগের। বাংলাদেশ রাষ্ট্রের সাথে দিল্লির কোনো সম্পর্ক ছিল না বলেই বিএনপি বিং দ্য লার্জেস্ট অপোজিশন ফর দ্য লাস্ট 19 ইয়ার্স, তারা ইন্ডিয়ান হাই কমিশন বিএনপির সাথে এঙ্গেজ হয় নাই ঢাকাতে। সাডেনলি তারেক রহমান পিসাব হয়ে গেছে, তারা এত ভালো হয়ে গেছে। এবং তারেক রহমানের জুতোয় পা দিয়ে চিন্তা করেন তো, বাংলাদেশে কোনো পরিবার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন এবং আওয়ামী লীগের সম্মিলিত নির্যাতনের শিকার যদি হয়ে থাকে, সেই নির্যাতনের সর্বোচ্চ শিকার হয়েছে জিয়া পরিবার। শহীদ প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, বেগম জিয়াকে এক কাপড়ে ঘর থেকে বের করা হয়েছে, 40 বছরের বাড়ি থেকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যে টাকা উনি চুরি করেন নাই, জেল খেটেছেন। তারপরে হচ্ছে তাকে ক্ষমতা থেকে বঞ্চিত করছেন 111-এর সরকার। 2008-এ প্রণব মুখার্জির সাথে মিলেমিশে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন, তাকে বছরের পর বছর ডেমোক্রেসি থেকে, ভোট থেকে, নির্বাচন থেকে আমাদেরকে বঞ্চিত করেছেন। তাহলে আপনি তো সিরিয়াসলি আমার দেশের কোনো পজিটিভ কন্ট্রিবিউশনে আপনি সাথে ছিলেন না, বরং আমার দেশটাকে সিভিল ওয়ার লাগানো, ফ্যাসিবাদ কায়েম করা, অথরিটারিয়ান রেজিম কায়েম করা, ভোট ছাড়া, নির্বাচন ছাড়া একটা পরিবারকে, 2টা লোককে ক্ষমতায় রাখবার জন্য যা যা করেছেন, সাডেনলি এখন আপনি চাচ্ছেন এইটার আদার এন্ডে যিনি ভিকটিম ছিলেন তিনি এখন সব ভুলে যাবেন, অ্যাজ ইফ নাথিং হ্যাপেন্ড। আমার সেই পুরাতন প্রেম 40 বছর পরে আমার বিশ্ববিদ্যালয়ের সেই কলাভবনের দৃশ্য মনে পড়েছে, ফুল হাতে আবার টিএসসিতে গিটার বাজানোর গল্পটা মনে পড়েছে, সব ভুলে গেলাম, গিয়ে এখন আবার সংসার করা শুরু করব। ডাজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য স্টেটস হ্যাপেন? এভাবে তো ওয়ার্ক করে না। তাহলে আমরা বলছি আমরা সম্পর্ক চাই, বাট ইন্ডিয়া মাস্ট কাম ক্লিন। সে ক্লিন হ্যান্ডে আসবে, আমাদের যে রেসিপ্রোকাল ডিমান্ড আছে এগুলোকে অনার করবে, অনলি দেন দ্য রিজনেবল অ্যান্ড রেশনাল রিলেশনশিপ শ্যাল বিগিন। জি, নাজমুল প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন হয়েছিল, সেটি যে অবনতি হয়েছিল, প্রধানমন্ত্রীর এই সফরটি বাস্তব রূপ যদি নেয়, সেক্ষেত্রে এখানে কি সম্পর্কে উন্নতি হবে কিনা? একটা বিষয় খুব পরিষ্কার এখানটা, সেটা হচ্ছে যে যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল তখন দিল্লির পক্ষ থেকে বারবার বলা হয়েছে আমরা নির্বাচিত সরকার আসলে আমরা তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করব, বা আমরা অ্যাজ ইট ইজ নর্মাল যেটা হয় সেটাই যাবে। তো সেই ক্ষেত্রে দিল্লির দায়টা বেশি এই কারণেই যে বাংলাদেশের নির্বাচিত গভর্নমেন্ট এসছে এবং সেই নির্বাচিত গভর্নমেন্ট মোটামুটি দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায়। আমরা জানি যে আমরা কিছু বিষয়, যেমন ধরেন যে আমাদের যে ট্রেড ছিল, কতগুলি কমন ট্রেড ছিল না, যেগুলি বহমান আছে। ইভেন কি সরকার পাবলিক টু পাবলিক ট্রেড চলছেই, ইভেন কি সরকারও ইন্ডিয়া গভর্নমেন্টের কাছ থেকে আমাদের ওই যে নর্থ বেঙ্গল উমলিগড় এর থেকে ডিজেল নিয়েছে, যেটা পার্বতীপুরে।
তাহলে আমাদের সরকারের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়ন করতে চায়, সেখানে অবশ্যই সরকারের একটা প্রাপ্য পাওনা ইলেক্টেড গভর্নমেন্ট তার ন্যায্যতা অবশ্যই দিল্লিকে স্বীকার করতে হবে। দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে এই জায়গায় যে এখনও যদি ডিপ্লোমেসির ক্ষেত্রে বা কূটনীতির ক্ষেত্রে বা পরস্পর সম্পর্কের ক্ষেত্রে এই দৃষ্টিটা একপেশে হয় যে অনলি দি পার্টি, তাই না, তাহলে সেক্ষেত্রে তো সম্পর্ক উন্নয়নের একটু সমস্যা। মানে প্র্যাকটিক্যালি এখানটায় আদার্স পার্টি পলিটিক্যাল ফোর্সেস আছে, এখানটায় একটা গভর্নমেন্ট আছে, তাই না। ফলে পূর্ণ গভর্নমেন্ট যে পতিত গভর্নমেন্ট ওইটাকে ইস্যু করে যদি এখানটায় পারস্পরিক সম্পর্ক না হয় তাহলে দায়টা তো দিল্লিতে নিতে হবে, এটা পরিষ্কার। এক্ষেত্রে আমার ধারণা বাংলাদেশ গভর্নমেন্ট, যেটা বর্তমান যে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট অতীতে জিয়াউর রহমান খুব টাফ সিচুয়েশন হ্যান্ডেল করছে, খুব একটা মারাত্মক সিচুয়েশন হত্যার পর, তাই না। ফলে ন্যাচারালি যখন করতে পারছে, আমার ধারণা বিএনপি রয়েস হয়ে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিকে ন্যায্যতার সঙ্গে ডিল করতে পারবে, এটা বিশ্বাস করি। জি, কূটনীতি বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানের মতে শুধু সম্মেলনে অর্থাৎ ব্রিক্স সম্মেলনে গিয়ে অংশ নেওয়ার চেয়ে যদি নরেন্দ্র মোদীর সাথে একটি সফল দ্বিপাক্ষিক বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। বৈঠক নিশ্চিত করা যায় তবেই এই সফরটি বাংলাদেশের জন্য লাভজনক হবে। সেই ক্ষেত্রে এখানেও ভারতের অবস্থান নিয়ে আপনার বক্তব্য কি, যেখানে তারা ব্রিক্স সম্মেলনে চেয়ারম্যান হিসেবে? জি, ব্রিক্স সম্মেলন তো একটা ফর্মালিটি, ব্রিক্স সম্মেলনে যাওয়া, জি জি, প্র্যাকটিক্যালি আমাদের যেহেতু ভারতের আগ্রহ আছে সেই ক্ষেত্রে এই আমাদের তো ভারতের যেমন এই যে পুশিন এটা কিন্তু আলাপে সেটেল করা যায়, কিন্তু একটা লোক ট্রেসপাস করলে, তাই না, তার নিয়ম আছে, সেই নিয়মে সে গ্রেপ্তার হবে, জেল খাবে, সে নর্মালি আবার ফেরত আসবে। কিন্তু এই যে লোকগুলিকে পুশিং করতে দেখা গেছে ওদের দেশের লোককে গ্রেপ্তার করে তারা পাঠিয়ে দিয়েছে, এই ঘটনা ঘটছে। তো এটাকে বারবার কেন করছে এই কথাটা? বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা আলোচনা করে সেটেল করুক। ফলে বাংলাদেশের সঙ্গে যে সমস্যাটা আলোচনা করে সেটেল করা যায়, সেই সমস্যাটা অন্যভাবে সেটেল করতে চাওয়ার উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই ভালো না, এটা ভারতকে বুঝতে হবে। আমার ধারণা ভারত যদি ইফ দে রিয়েলি কাম ইন টু সেন্স, প্রবলেম যেটা আছে এটা মিটিগেট করা ইজি। কারণ আমরাও তো চাই, আমরা তো প্রতিদিন আমাদের সন্তানদেরকে প্রতিবেশী ঝগড়া শেখাতে চাই না, মারামারি শেখাতে চাই না। ডেফিনেটলি আমরা চাই পিসফুল কোএক্সিস্টেন্স, তাই না, কিন্তু ন্যায্যতার ভিত্তিতে এবং সমস্বার্থের ভিত্তিতে। জি, আমরা আবার আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। ফজলুদ্দা বাবুল, পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এই যে সফরের বিষয়ে কোনো আপডেট না থাকা, একই সঙ্গে ভারতীয় গণমাধ্যমগুলো সফর বাতিলের খবর আসার বিষয়ে বারবার প্রকাশ করছে, এই বিষয়টি আসলে পুরোপুরি কিসের ইঙ্গিত দেয়? দেখুন, আমাদের যারা সচেতন জনগোষ্ঠী আছে বাংলাদেশের, সাংবাদিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, অধ্যাপক, আমার মনে হয় সবার একটা জিনিস অনুধাবন করা উচিত যে ভারত সবসময় আমাদেরকে কিন্তু মিডিয়া ট্রায়ালের মধ্যে ফেলাতে চাইবে এবং ওইটা দিয়ে কিন্তু ভারত চলতে চায় এবং ভারত ঠিক ওই কাজটাই আবার শুরু করছেন। তো ভারত মুখে একটা, কাজে আরেকটা করলে তো আমাদের সম্পর্কটা হবে না। সম্পর্কটা আস্থা, বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর হয়। আপনার ভারতের আমি বেশ কয়েকটা মিডিয়ায় দেখলাম যে ওনাদের অনেক বুদ্ধিজীবীরা, অনেক রাজনৈতিক নেতৃত্বরা, অনেকে অনেক ধরনের মন্তব্য, এবং তারা বলটা বাংলাদেশের কোর্টে ফেলতে চান। কিন্তু স্মার্টলি, আমি বলবো আই শুড সে দ্যাট ভেরি স্মার্টলি, আমাদের পররাষ্ট্র দপ্তর এইটাকে যে রেসপন্ড করেছেন লিখিতভাবে, যে 5 তারিখে আমাদের দেশের জাতীয় দুটো প্রোগ্রাম, যেটার সাথে আমাদের দেশের অস্তিত্ব এবং এইটাকে আমরা অন করি, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, অবশ্যই ফ্যাসিস্ট নিষিদ্ধ দল ছাড়া, সেটাকে কোনো রেসপেক্ট না দিয়ে যখন ওই যে এফসিসিতে এভাবে ওনারা প্রচার করে, যেটা সহ-আলোচক ব্যারিস্টার ফুয়াদ ভাই যথার্থই বলেছেন যে ম্যাডাম খালেদা জিয়ার সময় যখন তার আইনজীবী ওখানে করতে চেয়েছেন, একজন আইনজীবী তাকে দেননি, আর একজন দণ্ডপ্রাপ্ত মানুষ, এদেশের কোর্ট দ্বারা দণ্ডিত, তাকে দিয়ে এদেশের বিচার বিভাগকে কি তারা চ্যালেঞ্জ করছে, না বিদ্রাঙ্গুলি দেখাচ্ছে, নাকি মনে করছে যে এটা আমাদের করদ রাজ্য? ভারতের কিন্তু সাংস্কৃতিক, আমরা বলি কি ভারতের সাথে আমাদের সাংস্কৃতিক মিল আছে, নো, ভারতের সাথে আমাদের বড় জোর
পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড এই পর্যন্ত আমাদের গায়ের কালারের মিল বা উচ্চতার মিল বা খাবার দাবারের মিল থাকতে পারে, এমনকি হ্যাঁ তাদের সাথে ধর্মীয় মিলও আছে। তাই তো প্রায় 26 কোটি মুসলমান আছে, আমাদের চেয়ে বেশি মুসলমান আছে তাদের। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভারত যে 1.1 বিলিয়নের দেশ, তাদের সাথে যে তারা যে এদেশে ট্রেড করে, এটাকে তারা একটা বিশাল মানে ট্রেড, শুধু ট্রেড না, তারা এখানকার এক্সপার্ট পাঠিয়ে যে ফরেন এক্সচেঞ্জ ইনকাম করে। আমি 2019-এর একটা তথ্য দিই, এইটা টাইমস অফ ইন্ডিয়ার ডেটা আমি দিচ্ছি। 2019-এ ভারতের এক্সপার্টদের ফরেন রেমিটেন্স, ইনওয়ার্ড রেমিটেন্স ইনটু ইন্ডিয়া, বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ ইজ 5th। সো আপনি পরে থার্ডে চলে গেছিল, আওয়ামী লীগের শেষের দিকে। 19-এর কথা বলছি, হ্যাঁ 22-23-এর দিকে আরো রাইজ করেছে, থার্ড হয়েছে। আমি নিজে পড়েছি নিউজটা। তো দেখুন তারা কিন্তু এখান থেকে যত সুবিধা নিয়েছে, এবং এর অধিকাংশ এক্সপার্টরা যারা এখানে থাকতেন ট্যাক্স দিতেন না, অলমোস্ট 10 লক্ষ ছিল। কারণ 2005-এ আমি যখন ওখানকার ওয়ার্ক পারমিট পাচ্ছিলাম না, তখন আমি একটা হোম মিনিস্ট্রিতে যে 2009-এ, তখন আমি হোম মিনিস্ট্রি যে একটা ডেটা বের করলাম যে 10 লক্ষ ভারতীয়রা দেশে কাজ করে, এর মধ্যে 90% ওয়ার্ক পারমিট ছাড়া। তারা টুরিস্ট ভিসা নিয়ে আসে, 3 মাস কাজ করে, ক্যাশ ডলার নিয়ে তারা দেশে চলে যায়। আর আমাদের দেশের ওইখানে যেতে গেলে আপনাকে এক্সপ্লেনেশন দিতে হয় 10 পৃষ্ঠায়, হোয়াই ইউ আর রিকোয়ার্ড ফর দ্যাট কোম্পানি, হোয়াট ইউ উইল ডু, এবং 100 রকমের ফর্মালিটি। এবং আপনাকে প্রথমে দিবে হচ্ছে 1 মাসের ভিসা। আপনাকে এফআরওতে যে ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে যে অন্তত সারাদিন ধর্না ধরে বসে থেকে সেখানে আপনার দিতে হবে। আপনার হওয়ার আবার 3 মাস পর আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে হবে। মানে 100 রকমের কন্ডিশন সেখানে। আর আমাদের ব্যবসায়ীদের মানে ভারতের এক্সপার্ট মানে তারা সাথে সাথে নিয়ে নিত, এবং সেই জায়গাতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা ওই সব জায়গাতে ইনভেস্ট করতো যে জায়গাগুলোতে তাদের আসলে তেমন মূলধন লাগতো না। আর বাংলাদেশ তো এমন একটা দেশ, আপনি অবাক হবেন, নাজমুল হক প্রধান ভাই, আপনারা অনেক সিনিয়র নেতা, আপনাদের এগুলো জানা দরকার। এই মুহূর্তে বাংলাদেশে যেটা চলছে, হ্যাঁ আপনি বলছেন যে আমি কি তাহলে সরকারের বিরুদ্ধে বলছি, একটা গোষ্ঠী একটা ব্যাপক প্রেশার দিচ্ছে বাংলাদেশ সরকারকে। কি প্রেশার? যে এই দেশে লজিস্টিক্স, ফ্রেট ফরওয়ার্ডিংয়ে ফরেন এক্সচেঞ্জ, ফরেন ইনভেস্টমেন্ট 100% অ্যালাউ করতে হবে। পৃথিবীর কোনো দেশে নেই। আমি শ্রীলঙ্কায় গিয়েছি, আমি শ্রীলঙ্কায় গিয়েছি, ইন্ডিয়াতে গিয়েছি, কাজ করেছি, ইউএইতে করেছি, আমি ভিয়েতনামে করেছি, কম্বোডিয়ায় করেছি। এই সেম বিজনেস সেখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কোনো জায়গায় 49%-এর বেশি অ্যালাউড না। তারপরও আপনাকে মিনিমাম 50 লক্ষ ইউএস ডলার আপনাকে ইনভেস্টমেন্ট দেখাতে হবে। বাংলাদেশে কি আপনি 2000 টাকা একটা কোম্পানি খুলবেন, আর চার্টার অ্যাকাউন্টেন্ট একটা পার্টনার নেবেন, 500 টাকা মাসে দিবেন, একজন অ্যাডভোকেটকে ব্যারিস্টারকে নেবেন, 1000 টাকা দিবেন, দিয়ে তারা আপনার লোকাল পার্টনার। আপনি কাস্টমস পর্যন্ত ফ্রেট ফরওয়ার্ডিংয়ের যে একটা মানে একটা ব্যাপক লুটতরাজ হয়। এই দেশে যত কার্গো মুভমেন্ট হয় এর 80% কার্গো এখনো মুভমেন্ট হয় ফরেন কোম্পানি দ্বারা, অথচ এটা একটা কুরিয়ার কোম্পানির মধ্যে লাইসেন্স, একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1887-এর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আন্ডারে চলে। এটা একটা সিকিউরিটি ইস্যু, কিন্তু এই মুহূর্তেও একটা বিশাল প্রেশার চলছে। তো ভারতীয়রা কি করে এদেশে, ওই গার্মেন্টসেও একই করে, যেটুকু অপারেশন করে এর বাইরে কিন্তু আপনি কোনো ইন্ডাস্ট্রি দেখবেন না। এমনকি আমাদের এই তথাকথিত যে ইনভেস্টমেন্টের গল্প আমরা বলি, এটা কিন্তু কখনোই হয় না। আপনি তো বাম পলিটিক্স করেন, বাংলাদেশের যে মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা দরকার এটা এখনো হয়নি। সুঁইও আমরা এখনো নিয়ে আছি, সুঁচ লোকাল ভাষায় সুঁই বললাম, সুঁচ আমরা এখন পর্যন্ত
নিয়ে আসি কি বলে চায়না থেকে, আর কর্মসংস্থান বলে আমরা চিৎকার পারি। আমাদের টর্চ লাইট চায়না থেকে আসে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল ফজলুল্লাহ বাবুল, জায়গাতে আমাদের আসে। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরির একটি বক্তব্য আমি সেই সময় উল্লেখ করেছিলাম। তিনি বলেছেন যে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান সফরের সঙ্গে শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টি যুক্ত করার চেষ্টা করছে। এটা খুবই বিস্ময়কর এবং এটাকে উনি অহংকারী একটি মন্তব্য বা ডিসিশনকে তেমনটা উল্লেখ করেছেন। সেই ক্ষেত্রে তার এই বক্তব্য নিয়ে কি বলবেন, এবং তিনি যে বারবার যে আগ্রহের কথা বলছেন যে বারবার ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশের পক্ষ থেকে সেই আমন্ত্রণ নেওয়া হয়নি, এটি আসলে পারস্পরিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলবে, কি বলবেন এই বিষয়ে? বিনা স্বীকৃত সবসময় একটা উদ্দেশ্য নিয়ে কাজ করেন। এদেশে যখন ছিলেন তখন আপনারা সবাই জানেন যে তখন সম্মিলিত সামরিক হসপিটালে জেনারেল এরশাদের কাছে যে উনি কিভাবে জাতীয় পার্টিকে নির্বাচনে এনেছিলেন, এটা সমগ্র বাংলাদেশের লোকজন জানে। কাজে বিনা স্বীকৃতির প্রতি উনি বয়স অবশ্যই আমার বড়, শ্রদ্ধা রেখেই বলছি, ওনার দেশের কাছে উনি দায়বদ্ধ অবশ্যই। কিন্তু আমি জানি না ইন্টারন্যাশনালি এরকম কোনো আইন আছে কিনা যে বিদেশি কোনো কূটনীতিক এগুলো করলে কোথাও মামলা করা যায় কিনা, ব্যারিস্টার সাহেব বলতে পারেন। যদি তাই করা যায় তো আমি নিজে বাদী হইতাম। কাজে উনি যে কথাটা বলেছেন, এই কথাটা উনি কোনো আপোষ করার জন্য বলেননি, বরঞ্চ উনি সম্পর্কটাকে উস্কে দেওয়ার জন্য বলছেন। আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, আমরা ভারতের সাথে ব্যবসা করতে চাই, আমরা ভারতে 1.1 বিলিয়ন মানুষকে আমরা বাংলাদেশের জামা কাপড় পরাতে চাই, আমরা সেই সম্পর্ক চাই, রিসিপ্রোকাল সম্পর্ক চাই। এবং আমরা কখনোই ধরে বলিনি, আমরা তো বলছি আমরা যাব। ওনারা কালকে দ্বিপক্ষিক পূর্ণাঙ্গ একটা সফরসূচি দিক, আমরা অবশ্যই যাব, এখানে বিরোধিতার কিছু নেই। বিনা সেক্রেটারি সিম্পলি এটা উস্কে দেওয়ার জন্য, সম্পর্কটা আরো খারাপ হওয়ার জন্যই। জি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক কূটনীতিক বিনা সিকরি এটাও বলেছেন, যেটি নিয়ে আসলে পূর্বেও আলোচনা করছিলাম, যে যদি প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ হতে কয়েক বছর কিংবা 2 বছরের বেশি সময় লাগে, সেই 2 বছর কি প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে সফর করবেন না? অর্থাৎ তারা কি চাইলেই এই দীর্ঘ সময়কে কম সময়ের মধ্যে এই আইনটা আনতে পারে না? আইন কি বলে এই বিষয়ে? প্রথম কথা হচ্ছে যে আপনার ইন্ডিয়ার 8 দশকের ইতিহাসে 71-এর বাংলাদেশ হচ্ছে তার সবচেয়ে সাকসেস স্টোরি, আর 24-এর বাংলাদেশ হচ্ছে তার সবচেয়ে ডিজাস্টারাস স্টোরি। তার 8 দশকের হিস্ট্রিতে, তার রয়ের হিস্ট্রিতে বাংলাদেশ চ্যাপ্টার ছাড়া, 71-এর বাংলাদেশ ছাড়া তার মোটা দাগে বিদেশ নীতিতে কোনো সফলতা নাই। ইটস এ ডিজাস্টারাস ফরেন পলিসি। ডিপ্লোম্যাট পত্রিকাতে আমার মনে আছে, আমি অনেক বছর আগে টানা ইন্ডিয়ার উপরে তারা একটা সিরিজ লিখেছিল যে ইন্ডিয়াস ডিপ্লোম্যাটিক ডিজাস্টার্স, তার 8 দশকে সে কী কী ডিজাস্টার করেছে। যেটা ট্রমা হচ্ছে তার, যে সে একটা ফ্যামিলি, একটা পার্টিকে 8 দশক ধরে লালন পালন করেছে, তাকে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান করে এমন জায়গায় নিয়ে গেছে যে তার আর রিটার্নের কোনো প্রসপেক্ট নাই। এই ট্রমাটা থেকে ইন্ডিয়া উঠে আসতে পারতেছে না, দিল্লি সিম্পলি এটা মেনে নিতে পারছে না। দিল্লি আওয়ামী লীগের গোলাম, পোষ্য, কালচারাল ফ্যাসিস্ট, ওখানে যারা আছে ক্রস বর্ডার, এই সিম্পল জিনিসটা মেনে নিতে পারছে না। বিনা সিকরিরা হচ্ছে এই হিস্টোরিক্যাল ডিমেনশিয়াতে ভুগতেছে, যে তারা যদি পোস্ট আওয়ামী লীগ একটা বাংলাদেশকে কল্পনা করতে না পারে, তাহলে কোনোদিন বাংলাদেশের সাথে তারা সম্পর্ক তৈরি করতে পারবে না। এবং তারা একই রকম দুষ্টামির দিকে যাচ্ছে। তারা রিসেন্টলি আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রামের চাকমা কমিউনিটির নেতারা সুপ্রিম কোর্টে যাবে, আন্তর্জাতিক আদালতে, ভারতের সুপ্রিম কোর্টে এবং আন্তর্জাতিক আদালতে যাবে, যে এই চাকমা কমিউনিটি ভারতের অংশ, তাদেরকে অ্যানেক্স করবার জন্য। পশ্চিম বাংলায় আমাদের বঙ্গভূমি আন্দোলন যেটা চলছে, আপনার যশোর থেকে একেবারে খুলনা টুলনা মিলায়ে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করবে ওইখানে, সেই কমিউনিটির আন্দোলনের লোকজন আবার কলকাতায় আন্দোলন করছে। চাকমা লোকজন ইতিমধ্যে মানে ভারতের পতাকা উত্তোলন যেটা হয়েছিল চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে, এবং পাকিস্তানের পতাকা যে পরবর্তী উত্তোলন হয়েছে সেটার প্রতিবাদে তারা সমাবেশ করেছে। সবগুলো কিন্তু আপনার ভারতে বসে করছে। তাহলে আপনি এই কাজগুলো এখন কেন করছেন? অস্ত্র আসতেছে ভারত থেকে, আমার হিল ট্রাক্সকে অশান্ত করবার চেষ্টা করা হচ্ছে, আবার নতুন করে আদিবাসী বিতর্ক তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, যেটা এই দেশে এক্সিস্ট করে না। তাই বিনা সিকরিদেরকে মাথায় রাখা দরকার যে পোস্ট আওয়ামী লীগ রিয়ালিটিটা মেনে নেবার জন্য
এটা মেনে নিতে না পারলে বাংলাদেশের সাথে কোনো দেশ সম্পর্ক করতে পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশের পলিটিক্সে আর ফিরবে না, এন্ড অফ দ্য স্টোরি। এই জিনিসটাই হচ্ছে তার যত বক্তব্য। ইন্ডিয়ান টোটাল গণমাধ্যম এবং বাংলাদেশে যারা পোষ্য আছে, আপনি দেখবেন তারেক রহমান সফরটা না করলে কি ভুল হতে পারে কিনা, একই ভুল খালেদা জিয়া করেছেন কিনা প্রণব মুখার্জির সাথে দেখা না করে, তাহলে কি যোগাযোগ বন্ধ হয়ে যাবে কিনা, এটাই কি তারেক রহমানের এবং বিএনপির সাথে ভারতের সম্পর্ক তৈরির শেষ চেষ্টা? আপনি হেডলাইনগুলো শুধু আপনি দেখবেন গত এক সপ্তাহ ধরে ওখানে আনন্দবাজার থেকে শুরু করে বাংলাদেশের নামে গেলাম না, আপনাদের অনেকে আবার চাকরিতে ঝামেলা হয়ে যাবে, এই কাঠামোগতভাবে দেখবেন রিপোর্টিং একই মডেলে, যে তারেক রহমান না গেলে কি কি ক্ষতি বাংলাদেশের হইতে পারে, বিএনপির হইতে পারে, বেগম জিয়া কি কি ভুল করছে এর আগে, এগুলো করে করে এইসব দুষ্টামি করে একই গোয়ার্তুমি আর জোর জবস্তি তারেক রহমানও করতেছে। মানে এটা হলো তার সামারি। প্রশ্ন হচ্ছে যে আসল বাস্তবতাটা কি তাই? আপনি ইন্ডিয়ান সাইড নিয়ে কয়টা কলাম লেখা হচ্ছে যে আসলে কেন মোদি বাংলাদেশকে অসম্মান করলেন, মোদি কি তাদের 16 বছরের ইন্ডিয়ান ডিজাস্টারাস ফরেন পলিসির জন্য ক্ষমা চাইবেন, বাংলাদেশের গুম খুনের জন্য, রয়ের অপারেশনের জন্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনকে ক্ষমা চাইবেন, বাংলাদেশে গণহত্যায় সহযোগিতা করবার জন্য কি দিল্লি ক্ষমা চাইবেন, বাংলাদেশে ভোট ছাড়া নির্বাচন ছাড়া সরকারকে টিকিয়ে রাখার জন্য ইন্ডিয়া ক্ষমা চাইবেন, বাংলাদেশের উপরে আদানির মতো একটা অন্যায্য চুক্তি, ডিজেলের লাইন, তেলের লাইন, পাম্প বসানোর জন্য আমাদের সফরেন ক্লজ নিয়ে চুক্তি করবার জন্য ক্ষমা চাইবেন। এই তর্কটা নাই কেন? মানে আলোচনাটা বিনা স্ক্রিনে আমরা কেন কনসার্ন? আমরা আমাদের স্বার্থ নিয়ে কনসার্ন না কেন? আমাদের একটা ন্যায্য জায়গা থেকে কনভারসেশনের মুড ট্রান্সফার করতে হবে। বিএনপির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সে বয়ানের পলিটিক্স বোঝে না। সে জাতীয়তাবাদী রাজনীতি করে, কিন্তু পলিটিক্স অফ ন্যারেটিভস যেটা আছে এইটা সে কখনো হ্যান্ডেল করতে পারে না। সে ইন্ডিয়া কোশ্চেন হ্যান্ডেল করতে পারে না, ইসলাম কোশ্চেন হ্যান্ডেল করতে পারে না, জঙ্গি কোশ্চেন হ্যান্ডেল করতে পারে না, এবং সে একটা ইনফিনিটি কমপ্লেক্সে চলে যায়। এইটার যে একটা পলিটিক্যাল উত্তর আছে, এই যে বারবার প্রশ্ন করা হচ্ছে যে 2 বছর যদি লাগে আইনে লেগে যেতে পারে, ভাই এটা তো ইটস নট এ লিগাল কোশ্চেন, ইটস এ পলিটিক্যাল কোশ্চেন, ইটস এ স্টেট ক্রাফট, রাষ্ট্রের সিদ্ধান্তের প্রশ্ন। আপনি দেবেন কিনা? আপনি দেখেন দুবাইতে বাংলাদেশের খুনের আসামি ধরা পড়ছে, 3 দিনের ভিতরে ফেরত পাঠাইছে আওয়ামী লীগের আমলে। বেনজিরকে পাঠাচ্ছে না কেন? আমরা বলেছি বেনজিরকে দুবাই পাঠাবে না কেন? সিম্পল 2টা রিজন। বেনজিররা হাজার হাজার বেনজির হচ্ছে দুবাইয়ের অর্থনীতির ফাউন্ডেশন, এখানে কর্পোরেট লোক আছে, অর্থনীতির মানুষ আছেন। দুবাইটা টিকেই আছে তৃতীয় বিশ্ব উঠতি মধ্যবিত্ত প্রজন্মের কালো টাকার উপরে বেঁচে আছে। অতএব বেনজিরের মতো ক্রিমিনাল গ্যাংকে যখন তারা দেশে পাঠিয়ে দিবে, পৃথিবীর আর টাকা চুরির যে পাইপলাইনটা আছে এই পাইপলাইনটা আর দুবাইতে আবুধাবিতে যাবে না। ঠিক একইভাবে ভারত জানে যে শেখ হাসিনার মতো পোষ্যদেরকে, এই ধরনের গোলামদেরকে যদি আমরা পাঠাইয়া দেই, আমার গোলামি করবার জন্য আর কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজি হবে না। অতএব এই এক্সাম্পলে তারা কখনো যাবে না। সো ইটস নট অ্যাবাউট দ্য কোশ্চেন অফ এক্সট্রাডিশন ট্রিটি, ইটস এ পলিটিক্যাল কোশ্চেন। এবং ভারত পরিকল্পিতভাবে এই আমাদের যে আবেগ অনুভূতি এবং এই রাষ্ট্রকে সভরেন পাওয়ারকে যে আন্ডারমাইন করবার চেষ্টা করছে, এইটাকে সে ইগনোর করছে, এবং বাংলাদেশের মানুষ এটা ভালোভাবে নিচ্ছে না। জি নাজমুল হক প্রধান, এই বিষয়ে আপনার কাছে আসবে। একটি ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, সময় হলো ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। নাজমুল হক প্রধান, ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যাভূষণ সোনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, তারেক রহমানের সফর বাংলাদেশ ভারত সম্পর্ক জোরদার এবং দীর্ঘদিনের অমীমাংসিত যে দ্বিপক্ষীয় সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে এটি একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। শেষ পর্যন্ত যদি প্রধানমন্ত্রীর সফর না হয় বা দীর্ঘায়িত হয়, তবে অর্থনৈতিক বা সীমান্ত সহযোগিতার মতো যে অভিন্ন লক্ষ্যগুলোতে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? আমি একটা বিষয় আপনাকে রেফারেন্স আনতে চাই, আমার নিজের অভিজ্ঞতা আর কি। আমি ছাত্র যখন করি তখন এর সাথে কুলদীপ নায়ার এসেছিলেন ঢাকায়, তিনি এসছেন, অনশন মঞ্জুর বাসায় গেস্ট হয়েছেন। তো পত্রিকা দেখলাম যে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবেন একটা সিডা মিলনায়তনে। তা আমি আগ্রহী হয়ে আমি গেলাম সেই জায়গায় আর কি, অ্যালাউড ফর দি পাবলিক। তো আমি গেলাম, তো গিয়ে শুনছি আর কি, এমনি আমাকে কেউ চেনে না বা আমাকে ওইভাবে আমি নন না ওইখানটায়। আমি গেলাম যে লোকটা কুলদীপ নায়ারের বইটি পড়েছি, লেখা পড়েছি। তো ওনাকে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্নবান ছুড়ল। একটা প্রশ্ন করলো ইন্ডিয়ার ইন্টারনাল পলিটিক্স নিয়ে।
উনি বললেন যে আমি এর উত্তরটা জানি, কিন্তু আমি এখানটায় বলবো না। এটা যদি কলকাতায়, দিল্লিতে আমাকে প্রশ্ন করতাম, উত্তরটা দিতাম। আমি যেটা বলতে চাচ্ছি, একটা বিনা স্বীকৃতি একটা থটের রিপ্রেজেন্ট করে সেখানটায়। দিল্লিতে উনি একটা পলিটিক্যাল থট রিপ্রেজেন্ট করে, ওইটা একটা ইনস্টিটিউশন আছে। পৃথিবীর দেশে দেশে এরকম লবিস্ট আছে বা ইনস্টিটিউশন আছে, বুঝি না, যারা করে, এক্স আমলারা, ব্যুরোক্রেটসরা, রাষ্ট্রদূতরা করে। আমাদের দেশেও ডেভেলপ করছে ইদানিং, না? বলে এইটা নিয়ে এত আলোচনা আর আমি কিছু দেখি না। আমাদের বেস লাইনটা হচ্ছে, ইয়েস, আমরা সম্পর্ক উন্নয়ন চাই, তবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা দাসত্ব চাই না। এই জায়গা ধরে আমরা পারস্পরিক স্বার্থটা, আমাদের ব্যবসা বলেন, আমাদের বর্ডার সমস্যা বলেন, কিলিং বলেন, সামগ্রিক সমস্যার সমাধান আছে, অসংখ্য সমস্যা আছে। আমি সবগুলি পারবো না করতে এখনই, কিন্তু বাট স্টার্ট শুড বি ফ্রেশ। কথা বুঝছেন? এইটাই বাংলাদেশের সরকার চাচ্ছে বলে আমার মনে হয়, এইটাই। যার কারণে এই পাশে অনেক কথা হচ্ছে, হবে আরও কথা হবে, কিন্তু তারপরও ধৈর্য সহকারে এই জায়গাটা আমাদের বের করতে হবে, যেটা অতীতে ছিল না আমাদের সঙ্গে, দিল্লির সঙ্গে সম্পর্ক ডেভেলপ করার ক্ষেত্রে। সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার অবস্থান বজায় রেখে ভারতের পক্ষে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে একটি স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক কি বজায় রাখা সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব। আমি এখানটা কনফুসিয়াসের একটা মতবাদের কথা বলি, যে সমস্যাটাকে একদম ধরাই যাচ্ছে না, যদি এরকম হয়, এটা আনটাচ, এটা অ্যাবভ উপরে, তাই না? জি। তাহলে ওইটা লে সাইড, ওটা থাক না পরে, বাকিগুলি দেখি না। একটাই ধরি, বর্ডার কিলিং ধরি। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লজেট। একটাই ধরি, আমার এখানটায় এই যে জোর করে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। আমি বোঝার জন্য না, আমি পলিটিক্যালি আমার যে যতটুকু আমার কি বলা যায় যে ইন্টেলিজেন্সি আছে, আমি এটাকে ব্যবহার করতে চাই পুরোটাই, সো দ্যাট যাতে আমার পক্ষ থেকে কোনো ত্রুটি না থাকে, আমি এটা করতে চাই। সেই জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট, আমি আবারও বলতে চাচ্ছি এই কথাটা, এই সরকারটা বিএনপির নেতৃত্ব নতুন হলেও এনারা রাষ্ট্র পলিসি আমার ধারণা বোঝার কোনো কারণ নেই। ফলে আমার ধারণা একটু সময় নেবে, কিন্তু সাকসেসফুলি ডিল করতে পারবে, আমি সেটা আশা করি। বাংলাদেশের জনগণকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারবে ইন টার্মস অফ রিলেশন উইথ নেইবার। জি, ফজলুদ্দা বাবুল, অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র যেমন চায়না, পাকিস্তান, নেপালের সঙ্গে ভারতের সম্পর্কের যে অবস্থা, বা যেটি বলা যায় বাংলাদেশের সঙ্গেও যদি সম্পর্কে বরফ জমে, দুঃখিত, ভূ রাজনীতিতে সেটা ভারতের জন্য চাপের কিনা, বা এজন্যই কি আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নেবার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ভারত, কি বলবেন? হ্যাঁ, সেটা তো কিছুটা ঠিক আছে কথা, যে শুধু নেপাল বা চায়না বা পাকিস্তান নয়, মালদ্বীপের সাথেও সম্পর্ক ভালো না, শ্রীলঙ্কার সাথেও ভালো নয়। তো সেটা তো তাদের একটা প্রেশার আছেই। এবং কিন্তু সেই মজার বিষয় কি জানেন, বাংলাদেশের সাথে যে বেসিক প্রবলেম ভারতের, আমি তো ভারতে 10 বছর থেকেছি, বহুবার মিডিয়াতে এটা বলেছি, জবের কারণে। ওদের যে অ্যাটিটিউড, ওরা মনে করে বাংলাদেশটা ওরা করেছে, এবং ওরা 71-এর যুদ্ধটাকে ওরা বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ দেখে না, ওরা দেখে হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ। এবং একটা গুন্ডে একটা মুভি আছে, সো গুন্ডে মুভিতেও কিন্তু ওরা এটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ দেখিয়েছে। আমাদের দেশ থেকে একটা প্রতিবাদ কেন, কোনো একটা বুদ্ধিজীবী, বুঝলাম সরকার করলো না, কেউ একটা লাইন একটা ফেসবুকেও লেখার সাহস পায়নি তখন। তো এটার একটা ঐতিহাসিক প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে, ভারত সবসময় মনে করে যে এই দেশটা হচ্ছে আওয়ামী লীগের। আমি যখন 2005-এর দিকে, যখন মাননীয় প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া, উনি তখন প্রধানমন্ত্রী, তখনও ভারতের একটা শিক্ষিত কর্পোরেট লোকও জানে দেশের প্রধানমন্ত্রী হচ্ছে শেখের বেটি হাসিনা। দিস ইজ দেয়ার ফ্লেভার, এটা আমাদের বুঝতে হবে। তো এই যে আমাদের এইবার যে স্ট্যান্ডটা, এতে করে ভারতকে আমরা অন্তত জানান দিতে পেরেছি, এই কাম অন, দিস ইজ নট, উই আর ডিফারেন্ট, উই আর ইন্ডিপেন্ডেন্ট, উই অল টুগেদার, সো ইউ মাস্ট হ্যাভ টু রিকগনাইজ আস। আমার মনে হয় এই মেসেজটা তাদের মাঠে গেছে, এটা আমাদের একটা বড় সাকসেস। একটা কথা বলি, যেটা হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ একটা কথা বলেছেন, বিএনপি ন্যারেটিভ তৈরি করতে পারে না। আমি নিজেও এটা 2-3 বার আমার এই টকশোতে বলেছি, বিভিন্ন টকশোতে। বিএনপি আসলে ন্যারেটিভ তৈরি করতে চায়ও না, পারেও না, বা চায়ও না। কারণ বিএনপি হচ্ছে কি ইতিহাসের একটা কষ্টি পাথরে যাচাই করা, সব কিছু খোলামেলা, মানে সব কিছু মিলে। ওই যে রবীন্দ্রনাথের একটা কথা আছে,
যে আপনার শিশুকে আপনি কি বলবো ছেড়ে দাও শিশু বড় হোক। বিএনপি ঠিক ওই রকম একটা দল, এখানে কোনো পার্টিকুলার কোনো মতের মানুষ না, এটা সবাই না দক্ষিণপন্থী, না পশ্চিমপন্থী, না ডানপন্থী, না ইসলামপন্থী। সো বিএনপিটা এরকমই যে সকল মতকে, সকল ন্যারেটিভকে অ্যাকোমোডেট করা, এর মাঝেই গড়ে ওঠা বিএনপি। আর একটা কথা, উনি হিন্দু রাষ্ট্রের কথা বলেছেন, এটা একটা দারুণ কথা। আমরা সবাই জানি, আমি নিশ্চিত যে আমার দুই সহালোচক এটা খুব ভালো করে জানেন। আরও আমাদের জন্মের আগের গল্প, যখন ভারত ভাগের কথা উঠলো, তারপর যখন বাংলা ভাগের কথা উঠলো, তখন সেই শ্যামাপ্রসাদ মুখার্জি সেই ভোট, তখন মুসলমান অধ্যুষিত কতগুলো জেলা ছিল, হিন্দু অধ্যুষিত কতগুলো জেলা ছিল, এবং সেই সময় কিন্তু হিন্দুরা ভারত ভাগের পক্ষে ভোট, বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছে সকল হিন্দু অ্যাসেম্বলিরা। অথচ মুসলমানরা কিন্তু তখন বাংলা ভাগের পক্ষে রায়টা দেয়নি। মুসলমান অধ্যুষিত যে ভোটটা হলো কি বলে এমএলএদের বেঙ্গল অ্যাসেম্বলিতে, সেটা কিন্তু মুসলমানরা কিন্তু ভাগ করতে চায়নি। কাজে যে হিন্দুরা এখন এসব ধোঁয়া তোলে, আই থিঙ্ক দে শুড হ্যাভ টু গো ব্যাক টু দেয়ার হিস্ট্রি অ্যান্ড দে শুড হ্যাভ টু সে সরি ফর দ্যাট। কাজে মুসলমানরা যত নির্যাতিত হয়েছে, এটা কিন্তু আজকে নতুন নয়, এটা ব্রিটিশেরও আগে থেকেই। হ্যাঁ, তো সেখান থেকে আমরা একটা মুসলমান কান্ট্রি পেয়েছি, যে পাকিস্তান পেলাম। এরপর আমরা আয় বৈষম্য এবং আমাদেরকে অচ্ছুত ভাবা শুরু করলো, যেখান থেকে আমরা পাকিস্তানের সাথে, আর ওটা হয়ও না, আমাদের দূরত্ব, কালচার, কোনো কিছু ম্যাচিং নাই। আমরা 9 মাস যুদ্ধ করলাম, একটা স্বাধীন দেশ হিসেবে আমরা পৃথিবীর মানচিত্রে আসলাম। এই মুহূর্তে যারা এইসব কথা বলে, তাদের আসলে আমাদের উত্তর দেওয়া উচিত, আমাদের সবার মিলে এগুলা আলোচনা করা উচিত। আর যে একটা কথা বলেছেন যে দুবাই বেনজির সাহেবের গল্প, উনি সঠিক বলেছেন। দুবাইটা ঠিক এরকমই। আমার দুবাইও 5 বছর চাকরি করার সৌভাগ্য হয়েছিল। দুবাইটা একদম এরকম। এবং সেখানে বিষয়টা হচ্ছে কি, আমি যখন দুবাই গেলাম, তো হুজুর দেখলে মনে হইতো আমি মুসলমান, খুব সুন্দর করে সালাম দিতাম শুদ্ধ ভাষায়, নট লাইক দ্যাট যে ফুয়াদ ভাই ঢুকলেন, আমি বললাম আসসালামু আলাইকুম, এভাবে না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, মানে একটু বুঝাইনোর চেষ্টা করতাম শুরুতে যে আমি মুসলমান, একটু ফেভার পাবো। পরে দিকে নো, ইটস নট লাইক দ্যাট কান্ট্রি। এই কান্ট্রির ট্যুরিজম থেকে যে কিভাবে পয়সা আসে, এটা বিশ্বের সবাই জানে। এবং এই কান্ট্রিতে অ্যালকোহল ইজ ওপেন। এই কান্ট্রির কোনো ইসলামের কোনো লেশ নেই। এই কান্ট্রি হচ্ছে চলে অর্থ দিয়ে, এবং সেই অর্থগুলো উনি বলেছেন। তবে দুবাইয়ের ক্ষেত্রে হ্যাঁ, সরকার কিন্তু স্টেপ নিয়েছে, এমনকি সেখানে একটা লোকাল আইন ফার্মকে এখানে আমি যতটুকু জানি নিয়োগ দেওয়া হয়েছে, এবং আমরা সরকার থেকে চেষ্টা চালাচ্ছি। আমার মনে হয় যে তারপরও আমরা এটা করতে সক্ষম হব। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, একদম শেষ পর্যায়ে আমরা আলোচনার একদম শেষে যদি জানতে চাই, বাংলাদেশ এবং ভারতের আসলে সম্পর্কের ভবিষ্যৎ কি, বা দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক সম্পর্ক কেমন হতে যাবে, বা কি প্রভাব ফেলতে পারে? তো লম্বা ক্যানভাস। একটা বিষয় হচ্ছে যে আমাদের বোঝা দরকার, ভারত কেন হঠাৎ করে এত মরিয়া হয়ে গেল তারেক রহমানকে নেবার জন্য, প্রধানমন্ত্রীকে নেবার জন্য। কারণ ভারত বেইজিং ট্রমাতে আছে। ভারতের দুই পাশে 2টা ট্রমা আছে কান্ট্রি ওয়াইজ। তার একটা চায়না ট্রমা আছে, আর দ্বিতীয়ত হলো পাকিস্তান ট্রমা আছে। আপনার গত বছরের কথা মনে আছে, অপারেশন সিন্দুর নামে যুদ্ধে, 6-7 দিনের যুদ্ধে সে খুবই লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে। তার 8টা যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে। যদিও ভারত দেখবেন বলিউডের যুদ্ধে আর গণমাধ্যমের প্রপাগান্ডার যুদ্ধে সে সবসময় জিতে। সে হচ্ছে বলিউডের যুদ্ধে পাকিস্তানকে হারায় দেয়, চায়নাকে হারায় দেয়, বাংলাদেশকে হারায় দেয়, কিন্তু আসল যুদ্ধে কিন্তু সে জেতে না। 62 সালে সে চায়নার কাছে যুদ্ধে হেরেছে, 65-তে পাকিস্তানের কাছে হেরেছে। তো সেই জন্য হচ্ছে তার ট্রমাটা হলো সে গ্লোবালি আইসোলেটেড হয়ে গেছে। 2007-8-এ 1/11-এর দিকে দক্ষিণ এশিয়ার ফ্র্যাঞ্চাইজ আমেরিকা ভারতকে দিয়েছিল। দেবার রেজাল্ট হচ্ছে যে সে প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রে যে শেষ করে ফেলেছে, তার সম্পর্ক ব্রেকডাউন করেছে। অতএব সেই জায়গা থেকে আমেরিকা, ওয়াশিংটন
এই ফ্র্যাঞ্চাইজি উঠায় নিয়ে আসছে জি। এবং তাকে আর চায়নার মতো করে গ্লোবালাইজেশনে আগাতে তাকে সাহায্য করবে না। জি। এইটা সে এখন প্রমাণ করতে চায় যে আমি ঠিক আছি। জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।